দোস্ত, পড়ালেখা তো প্রায় শেষ পর্যায়ে। তারপর কি করবি তুই? কি আর করব? আব্বুর অফিস দেখাশোনা করব। তুই কি করবি? হ্যাঁ, আমি আর কি করব, একটা চাকরি করব। আব্বুর বয়স হয়েছে, ওনাকে রেস্ট দিতে হবে। তাহলে তুই আমাদের অফিসে জয়েন কর। কিন্তু তোর পাপে আমাকে চাকরি দিবে। আমি বলে অবশ্যই তোকে চাকরি দিবে। ঠিক আছে, এটা নিয়ে পরে কথা হবে, এখন চল ক্লাসে। চল। দুজনে ক্লাসে যেতে লাগলাম। এবার পরিচয় দিয়ে দেই। আমি রাসেল। পরিবারে আমি, মা আর আব্বু। আব্বু একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে। বাবার বয়স হয়েছে, চাকরি করতে অনেক কষ্ট হয়। আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম ওর নাম তো জানেন। আর বাবা অনেক বড় লোক, তাদের নিজস্ব বড় কোম্পানি আছে। আর সবচেয়ে বড় কথা হলো মিতু আর আমি বেস্ট ফ্রেন্ড। কলেজে আমাদের আর কোনো বন্ধু নেই। পরিচয় দিতে দিতে ক্লাসে চলে আসলাম। সব ক্লাস শেষ করে দুজনে একসাথে বের হলাম। তারপর মিতু তার গাড়িতে করে আমাকে বাসায় দিয়ে গেল। দেখতে দেখতে কলেজ জীবন শেষ করলাম। রাতে খাবার খেতে গেলাম। পড়ালেখা তো শেষ, তা এখন কি করবি? আব্বু আমার বন্ধু মিতু বলছে তার বাসার সাথে কথা বলে তাদের অফিসে চাকরি নিয়ে দিবে। মেয়েটাও অনেক ভালো, ও না থাকলে তুই এত দূরে আসতে পারতি না। ঠিক বলছো আব্বু, ওর মতো ভালো বন্ধু আমি স্কুল জীবনেও পাই নাই। তা কবে যাবে ইন্টারভিউ দিতে? আম্মু, আরও 2টা দিন পরে যাই, মাত্র পড়ালেখা শেষ করছি। ঠিক আছে বাবা, তোর আব্বুর বয়স হয়েছে তাই বলছি আর কি। আহা, ছেলেটা মাত্রই লেখাপড়া শেষ করেছে, ওকে কিছুদিন রেস্ট নিতে দাও। আরও কিছুক্ষণ কথা বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি ফোন দিছে। হ্যালো, বল। কি করিস? মাত্র খাবার খেয়ে আসলাম রুমে, তুই কি করিস? আমিও খাবার খেয়ে এসে তোকে ফোন দিলাম। তা তোর বাপের সাথে আমার ব্যাপারে কথা বলছিস? না, এখনো বলি নাই। তুই আগে কিছুদিন রেস্ট নে, আর আব্বু আমাকে কখনোই না করবে না। তাই যেন হয়। তুই তো আমার পরিবার সম্পর্কে জানোস। ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিব। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তাকে রুমে চলে আসলাম। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। হঠাৎ মিতু ফোন দিল। বল। তুই কালকে আমাদের অফিসে চলে আসিস তোর সব সার্টিফিকেট নিয়ে। তোর আব্বু কি বলেছে? আমি আব্বুকে তোর ব্যাপারে সব খুলে বলেছি। আব্বু তোকে অফিসে আসতে বলেছে। ঠিক আছে, আমি কালকে চলে আসব। তা কয়টায় আসতে হবে? সকাল 10টায়। ওকে, ঠিক আছে। তা এখন কি করিস? এই তো রুমে বসে আছি, তুই কি করিস? আমি কফি খাচ্ছি আর তোর সাথে কথা বলছি। ও শোন, কালকে ঠিক টাইমে চলে আসবি। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঘুমিয়ে যা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মোবাইল রেখে খাবার খেতে গেলাম। আব্বু কালকে সাদিয়ার আব্বু তাদের অফিসে যেতে বলছে। তাহলে তো ভালো, তা কয়টার দিকে যাবি? সকাল 10টায়। ঠিক আছে, ভালো করে কথা বলবি, যেটা জিজ্ঞেস করবে ওটার উত্তর ঠিকঠাকভাবে দিবি। আমি জানি তুই পারবি। আমার জন্য দোয়া করো। আমাদের দোয়া সব সময় তোর সাথে আছে। খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। আম্মু নাস্তা দিল। নাস্তা খেয়ে রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বেজে গেছে। তাই রেডি হয়ে নিচে এসে আম্মুরকে বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা রিক্সা নিয়ে 30 মিনিটে অফিসের সামনে চলে আসলাম। আমি আগে থেকেই তাদের অফিস চিনি। তারপর ভাড়া মিটিয়ে অফিসের ভিতরে গেলাম। পিয়নকে জিজ্ঞেস করলাম বসের রুম কোনটা। পিয়ন আমাকে দেখিয়ে দিল। আমি কেবিনের সামনে দাঁড়িয়ে বললাম, আসতে পারি? আসুন। আমি ভিতরে গিয়ে বসলাম। আমাকে গিয়ে আসতে বলল। তাহলে তুমি রাসেল? জি, কিন্তু আপনি কে? আমি কে দেখবি? আমি তো তাকে দেখে অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন মিতু। তুই, তোর বাবা কোথায়? ও হ্যালো, এটা অফিস, কলেজ না। ম্যাম বলবে। জি ম্যাম। আপনার আব্বু কোথায়? সেটা দিয়ে তোমার দরকার কি? আমি যা প্রশ্ন করব তার উত্তর দিতে পারলে আপনার চাকরি হবে। ওকে ম্যাম। আপনি দাঁড়িয়ে কেন? বসুন। জি ম্যাম। আপনি চাকরি কেন করতে চান? খাচ্চন্নি সব জানে, তারপরও জিজ্ঞেস করে। ম্যাম, আমার পরিবারে আমরা 3জন সদস্য। বাবা একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে। বাবার বয়স হয়েছে, তাই চাকরিটা আমার দরকার। ও, তা আপনি কখনো প্রেম করেছেন বা আপনার কোনো পছন্দের কোনো মেয়ে আছে? প্রেম? আমার দ্বারা এসব হবে না। আর আমার কোনো পছন্দের মেয়ে নাই। ভালো। তা আপনার কোনো বন্ধু আছে? একটা পেতনি খাচ্চনি ছিল। বড় লোকের বেটি তো এখন ভাব দেখায়। কি হারামি! আমি পেতনি? খাচ্চন্নি? আজ তোকে মেরেই ফেলবো। এ কি ম্যাম, আপনি রেগে যাচ্ছেন কেন? রাখ তোর ম্যামের গুষ্টি কিলাই। তুই আমাকে কি বললি? তাহলে তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আমি তো তোর সাথে মজা করছিলাম। আর তুই? আমিও তোর সাথে মজা করছি। আজকের মতো তোকে ছেড়ে দিলাম। তো এবার বল, আমার ইন্টারভিউ কে নিবে? তোর ইন্টারভিউ শেষ। তোর চাকরি হয়ে গেছে, কালকে থেকে জয়েন করতে পারবি। মানে? মানে হলো, গতকাল আব্বু বলেছে তোকে চাকরি দিয়ে দিতে, আর তোর বেতন 30,000 টাকা।
কাজ ভালো দেখলে সামনে বাড়িয়ে দিবে। একটু উঠে আমার সামনে আয়। কেন? আয় বলছি না। মিতু উঠে আমার সামনে আসলো। আমি সাথে সাথে মিতুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুই কলেজ জীবন থেকে আমাকে হেল্প করে আসছিস। দূর ও পাগল, বান্ধবী হিসেবে এইটুকু যদি না করতে পারি তাহলে আমি কিসের বন্ধু? ঠিক আছে, আমি এখন বাসায় গিয়ে খুশির সংবাদটা দিয়ে আসি। দাঁড়া, তোর কাছে টাকা আছে, মিষ্টি নিয়ে যাবি না বাসায়? তোকে এই মাসের অগ্রিম বেতন দিয়ে দেওয়া হলো, আর আশা করি নিজের অফিস মনে করে কাজ করবি। ওকে, আমি আমার সব কিছু দিয়ে কাজ করে যাব। ঠিক আছে, তাহলে যা। আর কালকে সকালে 9টা থেকে অফিস, সঠিক টাইমে অফিসে চলে আসবি। হুম। তারপর আমি অফিস থেকে বেরিয়ে একটা মার্কেট থেকে 2 কেজি মিষ্টি, বাবার জন্য লুঙ্গি আর পাঞ্জাবি, আর মায়ের জন্য 2টা শাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। দরজায় টোকা দিলাম, আম্মু দরজা খুলে দিল। কি রে, ইন্টারভিউ কেমন দিলি? আর হাতে এগুলো কি? আম্মু আমার চাকরিটা হয়ে গেছে আর অগ্রিম মাসের বেতন দিয়ে দিল, তাই মার্কেট থেকে 2 কেজি মিষ্টি আর তোমার আর বাবার জন্য পাঞ্জাবি লুঙ্গি আর শাড়ি নিয়ে আসলাম। তুই আবার এগুলো আনতে গেলি কেন? বারে প্রথমবার বেতন পেয়েছি, তোমাদের জন্য কিছু না আনলে হয়? আগে বলো, তোমার শাড়ি পছন্দ হয়েছে? তুই আমার জন্য শাড়ি আনছিস? পছন্দ না হয়ে পারে? আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন বলো আব্বু কোথায়? তোর আব্বু এখনো আসে না স্কুল থেকে। ও আচ্ছা, আমি রুমে গেলাম। আব্বু আসলে আমাকে ডাক দিও। ঠিক আছে, যা। আমি আর কোনো কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মু এসে ডেকে গেল খাবার জন্য, বলেছে আব্বু এসেছে। আমি শুয়ে না থেকে উঠে খাবার খেতে চলে গেলাম। গিয়ে দেখি আব্বু আমার জন্য অপেক্ষা করতে লাগলো। এসেছিস? শুনলাম তোর নাকি চাকরি হয়ে গেছে। জি আব্বু। আমার জন্য এগুলো আনতে গেলি কেন? আমার তো জামা কাপড় আছে। প্রথম বেতন পেয়েছি, কিছু না আনলে কি হয়? আরও কিছুক্ষণ কথা বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কোনো রকম আজকের দিনটা শেষ করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মাকে বলে বাসা থেকে বেরিয়ে অফিসে যেতে লাগলাম। একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে ঢুকতেই ঠাস একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে দুজনে পড়ে গেলাম। আমি উঠে মেয়েটিকে হাত বাড়িয়ে দিলাম। মেয়েটি আমার হাত ধরে উঠল। সরি, আমি আপনাকে দেখতে পাইনি। কোনো সমস্যা নেই, আসলে আমি এই অফিসে ইন্টারভিউ দিতে আসছি, দেরি হয়ে গেছে তো তাই তাড়াতাড়ি যাচ্ছিলাম। ও, আমারও এই অফিস আজকে প্রথম দিন। গতকাল ইন্টারভিউ দিচ্ছি, চাকরিটা হয়ে গেল। তা আপনার নামটা কি জানতে পারি? জি অবশ্যই, আমার নাম রিয়া। লেখাপড়া শেষ করে চাকরির জন্য এই অফিসে অ্যাপ্লাই করছি, তাই ওনারা আজকে আসতে বললো। আমি রাসেল, আর আপনার জন্য শুভকামনা রইল। দোয়া করি আপনার চাকরিটা যেন হয়ে যায়। ঠিক আছে, আমি ভেতরে যাই, দেখি কি হয়। ওকে যান। মেয়েটি ভিতরে ঢুকে গেল, আমিও ভিতরে গেলাম। সোজা মিতুর কেবিনের সামনে চলে গেলাম। আসতে পারি ম্যাম? হারামি, আর একবার যদি ম্যাম বলিস মাথা ফাটিয়ে দেব। আয়। তাহলে আপনাকে কি বলে ডাকবো? তুই আমার নাম ধরে ডাকবি। অফিসের লোকজন কি ভাববে? কে কি ভাবলো আমার দেখার বিষয় না, তুই যেটা বলছি সেটাই করবি। ওকে ঠিক আছে, এবার আমার কেবিন কোথায় দেখিয়ে দেয়। তুই বস, আমি ম্যানেজারকে ডাকছি। তারপর মিতু ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর ম্যানেজার আসলো, সাথে রিয়াকে নিয়ে এলো। মিতু মামনি, আমাকে ডেকেছো? জি আঙ্কেল, রাসেলকে তার কেবিনটা দেখিয়ে দাও। জি মামনি। আর মিতু, আমাদের অফিসে যে আরও একটা পদ খালি আছে, ওখানের জন্য এই মেয়েটিকে রাখতে পারো। আঙ্কেল, আপনি ওর ইন্টারভিউ নিচ্ছেন? জি মামনি, মেয়েটা অনেক ভালো, ওকে রাখতে পারো। ঠিক আছে আঙ্কেল, তাহলে রেখে দিন। আর রাসেল, তুই আঙ্কেলের সাথে যা, আঙ্কেল তোকে সব বুঝিয়ে দেবে। হুম। তারপর ম্যানেজারের সাথে মিতুর কেবিন থেকে বেরিয়ে আসলাম। রিয়া আর আমার কেবিন পাশাপাশি। ম্যানেজার সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল, আর একটা ফাইল রেখে গেল। আমি বসে বসে ফাইলটা দেখতে লাগলাম। কাজ করতে করতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো, দেখি মিতু ফোন দিছে। বল। আমার কেবিনে চলে আয়, দুজনে একসাথে লাঞ্চ করব। আমি ক্যান্টিনে খেয়ে নিব। তোকে বলেছি না আমার কেবিনে আসতে? ওই তুই আমার সাথে এরকমভাবে কথা বলছিস কেন? একেবারে মাথা ফাটিয়ে দিব। 2 মিনিটে তোকে আমার কেবিনে দেখতে চাই। আমি আর কোনো কথা না ভেবে উঠে মিতুর কেবিনে যেতে লাগলাম। হঠাৎ রিয়া বলল, কোথায় যাচ্ছেন? তোমাদের মিতু ম্যাম তার কেবিনে যেতে বলছে। কেন? এখন তো খাওয়ার টাইম হয়ে গেছে। এই জন্য ডেকেছে, ওর সাথে লাঞ্চ করার জন্য। আপনারা কি দুজন দুজনকে চিনেন? মিতু আমার কলেজের বেস্ট ফ্রেন্ড। সে আমাকে তার বাবার কাছে বলে তাদের অফিসে চাকরি নিয়ে দিছে। ও আচ্ছা, তাহলে যান। তারপর মিতুর কেবিনের সামনে গিয়ে বললাম, আসতে পারি পেতনি? আর একবার যদি আমাকে পেতনি বলছিস তোর খবর আছে। পেতনিকে পেতনি বলবো না ভালো বলবো? ঠিক আছে, যা, আমি পেতনি। এবার ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। তুই খাবার পেলি কোথায়? আজকে আমি নিজ হাতে বিরিয়ানি রান্না করে আনছি, তোর পছন্দের খাবার। বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে এসে টেবিলে গিয়ে বসলাম। মিতু প্লেটে বিরিয়ানি দিল, আমি খাওয়া শুরু করলাম। বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে।
কেমন হয়েছে? তুই এত ভালো রান্না কোথায় থেকে শিখেছিস? আম্মুর কাছ থেকে। ও। খাবার খেয়ে কিছুক্ষণ কথা বলে নিজের কেবিনে চলে আসলাম। বসে বসে ফাইলটা দেখতে লাগলাম। অফিসের টাইম শেষ, সবাই বেরিয়ে গেল। আমিও বসে না থেকে বেরিয়ে আসলাম অফিসে। দেখি রিয়া দাঁড়িয়ে আছে। কী ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? রিক্সার জন্য অপেক্ষা করছি। ও। কিছুক্ষণ পর একটা রিক্সা এলো। আপনি যান, আমি পরে রিক্সায় যাব। সমস্যা নেই, আপনি আমার সাথে যেতে পারেন। আপনি একজন মেয়ে আর আমি একজন ছেলে, কেমন দেখায় না? আমার কোনো সমস্যা নেই, আপনি উঠুন। আমি আর কোনো কিছু না ভেবে রিক্সায় উঠে পড়লাম। আমি একপাশে চেপে বসলাম। হঠাৎ অফিসের গেটে তাকিয়ে দেখি মিতু চোখ মুখ লাল করে আছে। আমি আর রিয়া রিক্সা নিয়ে বাসায় যেতে লাগলাম। আমাকে আপনি করে না বলে নাম ধরে ডাকবেন। আপনি ডাকটা আমার কাছে ভালো লাগে না। তাহলে তুমিও আমার নাম ধরে ডাকবে? ঠিক আছে। কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলাম। রিয়া রিক্সা নিয়ে চলে গেল। আমি ভাড়া দিতে চাইলে না করে। আমি বাসায় এসে দরজায় টোকা দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, প্রথম দিন কেমন লাগলো অফিস? অনেক ভালো আম্মু। যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। দেখতে দেখতে কিছুদিন চলে গেল। রিয়ার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেল। আমি রিয়াকে বন্ধু ছাড়া কিছুই ভাবি না। আর মিতু এখন আমার সাথে আগের মতো কথা বলে না। একটা কথা আপনাদের বলি, আমি মিতুকে অনেক ভালোবাসি কলেজ লাইফ থেকে, কিন্তু তাকে ভালোবাসার কথা বলতে পারি নাই। যদি বন্ধুত্ব নষ্ট করে দেয়। এখন মিতু আমাকে ফোন দেয় না ঠিক মতো। এখন চাকরি করি তাদের অফিসে, এখানেও বলতে পারি নাই। যদি চাকরি থেকে বরখাস্ত করে দেয়, কারণ বাবা শিক্ষকতা ছেড়ে দিছে। এখন যদি চাকরিটা চলে যায় তাহলে পথে বসতে হবে। আমি না হয় একতরফা ভালোবেসে যাব। সকালে ঘুম থেকে ডাকতে লাগলো, রাসেল উঠ, অফিসে যাবি না? আম্মু আর একটু পরে উঠি, এখনো তো সময় হয় নাই। কি বলিস? আর মাত্র 30 মিনিট বাকি আছে অফিসের। কি, তুমি আমাকে আরো আগে ডাকবে না? তোকে আমি সকাল থেকে ডাকছি, তোর তো উঠার কোনো খবরই নেই। যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আম্মু রুম থেকে বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে গেলাম। নাস্তা করে আম্মুকে বলে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। হঠাৎ দেখি রিয়া রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। উঠে আসো, দুজনে একসাথে যাব। না, আমি অন্য রিক্সা নিয়ে যাব, তুমি চলে যাও। এখন রিক্সা পেতে সময় লাগবে, আর এমনি আজকে লেট হয়ে গেছে। ওকে চলো। আমি আর কোনো কিছু না ভেবে উঠে পড়লাম। এমনি আজকে দেরি হয়ে গেছে। দুজনে কথা বলতে বলতে অফিসে চলে গেলাম। আমি ভাড়া দিলাম আজকে। রিয়া দিতে চাইছে, আমি না করছি। দুজনে অফিসের ভিতরে ঢুকে নিজের কেবিনে গিয়ে বসলাম। মিতুর কেবিনের দিকে তাকিয়ে দেখি ও এখনো আসেনি। কিছুক্ষণ পর মিতু অফিসে ঢুকলো, তার সাথে একটা ছেলেকে নিয়ে। তারা দুজন কেবিনে চলে গেল। আমার অনেক খারাপ লাগছে মিতুর সাথে একটা ছেলেকে দেখে, কিন্তু 1 ঘন্টার উপরে হয়েছে ছেলেটা বের হওয়ার কোনো খবর নেই। তাই আমি একটা ফাইলের কাজ শেষ করে মিতুর কেবিনে ডাইরেক্ট ঢুকে গেলাম। মিতু আমাকে বলেছে তার কেবিনে ঢুকতে কোনো অনুমতি লাগবে না, কিন্তু ভিতরে ঢুকে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি ছেলেটা মিতুর হাত ধরে হেসে কথা বলছে। মিতু, এই ফাইলটা দেখতো ঠিক আছে কিনা। মিতু হয়তো আমাকে এভাবে আশা করে নাই। আমার রুমে আসতে অনুমতি লাগে সেটা আপনার জানা ছিল না? মিতু, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আর তুই তো বললি তোর কেবিনে আসতে অনুমতি লাগবে না, আর তুই দেখি আপনি করে বলছিস। এটা অফিস, এখন থেকে আপনি কেবিনে আসতে অনুমতি নিয়ে আসবেন। আর এখন থেকে আমাকে তুই করে নয় ম্যাম বলে ডাকবেন। দিন, ফাইলটা দিন। আমি আর কোনো কথা না বলে ফাইলটা টেবিলে রাখলাম। মিতু ফাইলটা দেখতে লাগলো, আর আমি ভাবতে লাগলাম হঠাৎ মিতুর এত পরিবর্তন হলো কেন। ঠিক আছে, আর এই নিন, এখানে 2টা ফাইল আছে, কালকের মধ্যে রেডি করে দিবেন। জি ম্যাম। আমি ফাইল দুটো নিয়ে মিতুর কেবিন থেকে বেরিয়ে আসলাম। সোজা আমার কেবিনে চলে আসলাম। বসে বসে ফাইল দুটোর কাজ করতে লাগলাম। ফাইল দেখে মনে হচ্ছে কালকের মধ্যে পারা সম্ভব নয়। কাজ করতে করতে দুপুরে খাবারের সময় হয়ে গেছে। আমি বসে না থেকে উঠে খাবার খেতে চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে দেখি মিতু আর ওই ছেলেটা বসে খাবার খাচ্ছে। আমি আর না খেয়ে কেবিনে এসে কাজ করতে লাগলাম। বিকেলে অফিস শেষে ফাইল দুটো নিয়ে বাসায় চলে আসলাম। রিয়ার সাথে আর কথা বলি নাই। মিতু ছেলেটাকে নিয়ে গাড়িতে করে চলে গেল। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু দরজা খুলে দিল। কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম, আর আম্মুকে বলে আসলাম খাবার রেডি করতে। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ফাইলগুলো দেখতে লাগলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি রিয়া ফোন দিছে। বলো। তুমি আজকে আমার সাথে কথা না বলে বাসায় চলে গেলে কেন? শরীরটা ভালো লাগছে না, তাই চলে আসলাম বাসায়। তা এখন কেমন লাগছে? এখন মোটামুটি ভালো। তা এখন কি করো? আজকে মিতু 2টা ফাইল দিছে, বলেছে কালকের ভিতরে রেডি করে দিতে। তাই ফাইল দুটো বাসায় এনে কাজ করতে লাগলাম। তুমি কি করো? আমি কিছু করি না, বসে বসে কফি খাচ্ছি আর তোমার সাথে কথা বলছি। আচ্ছা, তোমার সাথে পরে কথা বলি, এখন ফাইলগুলোর কাজ করতে হবে। ঠিক আছে, বাই। আমি কোনো কথা না বলে ফোন কেটে দিয়ে কাজ করতে লাগলাম। রাতে আম্মু খাবারের জন্য ডেকে গেছে। একটা ফাইল শেষ করলাম, তাই বসে না থেকে খাবার খেয়ে এসে ফাইলের কাজ করতে লাগলাম। অনেক রাত হয়ে গেছে, তাই আর কাজ না করে ঘুমিয়ে পড়লাম।
সকালে আম্মু ঘুম থেকে উঠিয়ে দিল, ফ্রেশ হয়ে নাস্তা করে ফাইল দুটো নিয়ে অফিসে চলে গেলাম। নিজের কেবিনে বসে ফাইলের বাকি কাজটা করতে লাগলাম। হঠাৎ দেখি মিতু অফিসে ঢুকতেছে। তাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ আজকে মিতু অফিসে শাড়ি পরে আসছে। তাকে দেখে আবার প্রেমে পড়ে গেলাম। এই প্রথম দেখলাম মিতু শাড়ি পরেছে। মিতু তার কেবিনে চলে গেল। আজকে ছেলেটা আসে নাই। ফাইল দুটো শেষ করে মিতুর কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? আসুন। ম্যাম, ফাইল দুটোর কাজ শেষ হয়েছে। আপনার সাথে কিছু কথা আছে। জি বলুন। আগামীকাল আমার সাথে কানাডা যেতে হবে, অফিসের একটা প্রজেক্টের ব্যাপারে। কিন্তু ম্যাম, অফিসে তো আরও লোক আছে, তাদের মধ্যে একজনকে নিয়ে যান। ভুলে যাবেন না আমি আপনার অফিসের বস। আমি যেটা বলবো আপনাকে তাই করতে হবে। ঠিক আছে ম্যাম, তা কয়দিন থাকতে হবে? সেটা বলতে পারবো না, 2-3 দিন লাগতে পারে। আপনি এখন বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে রাখুন, সকাল 10টায় ফ্লাইট। ঠিক আছে ম্যাম, তাহলে আমি এখন আসি। আমি আর কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে এসে নিজের কেবিনে চলে আসলাম। ব্যাগটা নিয়ে আসতে রিয়া বলল, কোথায় যাচ্ছ? বাসায়। কালকে কানাডা যেতে হবে মিতুর সাথে একটা প্রজেক্টের ব্যাপারে, তাই আমাকে বলছে বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে রাখতে। তোমার সাথে আমার কিছু কথা আছে, সন্ধ্যায় কফি হাউসে আসতে পারবে? ঠিক আছে, আসবো। তাহলে আমি এখন আসি বলে অফিস থেকে বেরিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? আম্মু, কালকে আমাকে কানাডা যেতে হবে অফিসের কাজের ব্যাপারে, সাথে মিতুও যাবে। ও ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু। আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় রেডি হয়ে কফি হাউসে চলে গেলাম। আমি আর রিয়া এখানে এসে প্রায় সময় কফি খাই। ভিতরে গিয়ে দেখি রিয়া একটা টেবিলে বসে আছে। বলো, কি কথা বলবে? তুমি আসছো? বলো। হঠাৎ রিয়া আমার হাত ধরে যেটা বলল, আমি তো কল্পনাও করতে পারিনি রিয়া আমাকে এ কথা বলবে। এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালোবাসা রয়েছে এ বুকে। যদি কাছে আসতে দাও, যদি ভালোবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালোবাসবো তোমাকে। তোমার সাথে যেদিন আমি ধাক্কা খাই, ওই দিন তোমাকে আমার ভালো লাগে। এ ভালো লাগা থেকে আস্তে আস্তে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। রিয়া, তুমি কি বলছো? আমি তোমাকে ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবি নাই, আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না? কারণ আমি একজনকে অনেক ভালোবাসি। কে সে? আমার বেস্ট ফ্রেন্ড মিতু, যাকে আমি কলেজ লাইফ থেকে ভালোবেসে আসছি। কিন্তু মিতু কি তোমাকে ভালোবাসে? সেটা আমি জানি না। সে আমাকে ভালো না বাসলেও আমি তাকে ভালোবেসে যাব। প্লিজ, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার জীবনে মিতুকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। ঠিক আছে, ভালোবাসা তো আর জোর করে পাওয়া যায় না। ঠিক আছে, আমি এখন বাসায় যেতে হবে, সবকিছু গুছিয়ে রাখতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ওকে, চলো দুজনে একসাথে যাই। চলো। তারপর দুজনে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবকিছু গুছিয়ে রাখলাম। রাতের খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সকালবেলা ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। মিতু আমাকে ফোন দিছে, তাও আবার অনেক দিন পর। জি ম্যাম, বলুন। তুমি এখনো ঘুমিয়ে আছো? এই তো ম্যাম, উঠছি। আপনি এয়ারপোর্টে চলে যান, আমি রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি আসবেন। আমি কেটে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। 30 মিনিটে রেডি হয়ে মা বাবাকে বলে বাসা থেকে বেরিয়ে সিএনজি নিয়ে এয়ারপোর্টে চলে গেলাম। 10 মিনিট আগে পৌঁছে গেলাম। সিএনজি থেকে নেমে ভাড়া নিয়ে সামনে তাকিয়ে দেখি মিতু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গেলাম। আপনার আসতে এত সময় লাগে? সরি ম্যাম, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, চলুন। তারপর দুজনে ভিতরে ঢুকে সবকিছু শেষ করে বিমানে গিয়ে বসলাম। মিতু আর আমার সিট একসাথে। মিতু জানালার পাশে বসলো, আমি তার পাশে বসে পড়লাম। 5 ঘন্টা পর কানাডা এসে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে দেখি একটা ছেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন আছো মিতু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। আর ছেলেটাকে? ও হচ্ছে আমাদের অফিসের কর্মচারী। এভাবে বলো কেন? কিভাবে বললাম? ওই যে বললে কর্মচারী, এভাবে একজন মানুষকে কখনো বলবে না, তারা অনেক কষ্ট পায়। হাই, আমি জীবন, মিতুর মামাতো ভাই। জি, আমি রাসেল। ঠিক আছে, চলো। অনেক জার্নি করে আসছো। মিতু কোনো কথা বলছে না, মাথা নিচু করে আমাদের সাথে গাড়িতে উঠলো। প্রায় 1 ঘন্টা পর একটা বাসার সামনে এসে গাড়ি থামলো, কিন্তু বাসা দেখে মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি। চলো রাসেল। আচ্ছা, বাসায় কারো বিয়ে নাকি? কেন, তুমি কিছু জানো না? না, আমি তো কিছু জানি না। আসলে আমার আর মিতুর আজ এঙ্গেজমেন্ট। পরিবারের সবাই কানাডায় থাকে তো, তাই সবাই বললো এখানে সবকিছু সেরে ফেলতে। জীবনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তাহলে কি আমি মিতুকে হারিয়ে ফেলবো? কি ব্যাপার, তুমি কোথায় হারিয়ে গেলে? কিছু না, কিন্তু আমাকে তো বলছো অফিসের কাজের ব্যাপারে আসছে। ওটা তো আমি বলতে পারবো না। একটা কি জানো,
মিতু নিজেও জানে না ওকে এখানে কেন নিয়ে আসছে। বিয়ের ব্যাপারে বললে সে আসবে না, তাই অফিসের কাজের কথা বলে নিয়ে আসলো। তাহলে আমি এখানে থেকে কি করব? তুমি আমাদের বিয়ে শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকবে। আর কোনো কথা না, ভিতরে সবাই অপেক্ষা করে আছে। আমি কোনো কথা না বলে জীবনের সাথে ভিতরে গেলাম। দেখি সবাই হাসি খুশি আছে। জীবন আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে একটা রুমে নিয়ে গেল। আজ থেকে তুমি এই রুমে থাকবে, আর ওইদিকে ওয়াশরুম। ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই মিলে খাবার খাবো। হুম। জীবন রুম থেকে বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে ঢুকে অনেকক্ষণ ধরে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। যাকে এত ভালোবাসলাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বিয়ে দেখবো? বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লো। হঠাৎ জীবন এসে ডাকতে লাগলো। কি ব্যাপার, তোমাকে বলছি না ফ্রেশ হয়ে নিচে আসতে? আপনি যান, আমি আসতেছি। তোমার চোখে পানি কেন? চোখে কি যেন পড়ছে। সমস্যা নেই, আপনি যান, আমি আসতেছি। কিন্তু তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমরা তো সেম বয়সী, আমার নাম ধরে ডাকবে। এটা কিভাবে হয়? আপনারা হচ্ছেন বড় লোক, আমি সাধারণ একজন কর্মচারী, কিভাবে আপনার নাম ধরে ডাকি? শোনো, সব বড় লোকদের মতো আমরা না, তোমাকে আমি যেটা বলছি সেটা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। হুম। জীবন চলে গেল নিচে। আমি আর দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসলাম। এসে দেখি মিতুর পাশে ছাড়া চেয়ার খালি নেই। কি ব্যাপার রাসেল, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। স্যার, আপনাদের সাথে বসবো। কেন, সমস্যা কোথায়? যাও মিতুর পাশে চেয়ারে বসো। আমি আর কিছু না ভেবে মিতুর পাশের চেয়ারে বসে পড়লাম। মিতু মাথা নিচু করে খাবার খাচ্ছে। আন্টি আমাকে খাবার বেড়ে দিল। মিতুর হয়তো মন খারাপ, কারোর সাথে কথা বলছে না। মনে হয় তাকে না জানিয়ে বিয়ে ঠিক করছে দেখে মন খারাপ। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। কালকে মিতুর এঙ্গেজমেন্ট, সবাই অনেক খুশি আছে। আমি না হয় তাদের খুশির জন্য আমার ভালোবাসা কোরবানি করে দিলাম। না, বিয়ে শেষ হয়ে এখানে 1 মিনিটও থাকবো না। সকালে জীবন এসে ডাকতে লাগলো। রাসেল ওঠো। কেন, কি হয়েছে? কয়টা বাজে খেয়াল আছে তোমার? মেহমান সবাই আসতে শুরু করেছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে গেছে। সকালে কেউ আমাকে ডাকতে আসে নাই কেন? মনে হয় গতকাল জার্নি করে আসছি দেখে। আমি উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি অনেক মেহমান চলে এসেছে। হঠাৎ আঙ্কেল বলল, কি ব্যাপার রাসেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? না স্যার, এমনি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাতে ঠিক মতো ঘুমাও নাই। তোমার চোখ লাল হয়ে আছে কেন? আর আমাকে স্যার বলবে না, এটা অফিস না, এখানে তুমি আমাদের মেহমান। না আঙ্কেল, এমনি লাল হয়ে আছে। ও আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো নাস্তা করো নাই। তুমি তোমার আন্টির কাছে চলে যাও। আমি এখন কিছু খাবো না। আমি ওই দিকে দেখি সব কাজ ঠিকভাবে করছে কিনা। ঠিক আছে, তাহলে যাও। আমি আর কোনো কথা না বলে সবকিছু ঠিকভাবে হচ্ছে কিনা দেখতে লাগলাম। দেখতে দেখতে সব মেহমান চলে এসেছে। হঠাৎ দেখি মিতু সিঁড়ি দিয়ে নিচে নামতে আছে। তাকে দেখে অনেক সুন্দর লাগছে। আর মিতু আমার দিকে তাকিয়ে তাকিয়ে নিচে নামছে। আমি তার থেকে চোখ সরিয়ে নিলাম। তারপর মিতু স্টেজে উঠে সোফায় বসলো, সাথে জীবনও বসলো। জীবনকে দেখে মনে হচ্ছে অনেক খুশি সে। কিছুক্ষণ পর আঙ্কেল মাইক্রোফোন হাতে নিয়ে বলতে লাগলো, আপনাদের এখানে ইনভাইট করার কারণ হয়তো জেনে গেছেন। আমার একমাত্র মেয়ে মিতুর সাথে জীবনের এঙ্গেজমেন্ট, আর আগামী শুক্রবার তাদের বিবাহ। আপনাদের সবার দাওয়াত রইল। এখন জীবন এবং মিতু দুজনে আংটি পরিয়ে দিবে। আগে জীবন আন্টি পরিয়ে দিল, তারপর মিতু পরাতে গিয়ে আমার দিকে তাকালো। মিতুর চোখ লাল হয়ে আছে। আমি দাঁড়িয়ে না থেকে বাহিরে যেতে লাগলাম। হঠাৎ মাইক্রোফোনটা মিতু হাতে নিয়ে বলতে লাগলো, আমি এই বিয়েতে রাজি না। আমি একজনকে ভালোবাসি, তাকে আমি কলেজ লাইফ থেকেই ভালোবেসে আসছি। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি দাঁড়িয়ে গেলাম। কে সে ছেলে যাকে তুমি ভালোবাসো? সে আর কেউ নয়, আমি আমার বেস্ট ফ্রেন্ড রাসেলকে ভালোবাসি। কিন্তু তুমি তো আমাদের আগে বলো নাই। এতদিন রাসেলের উপর অভিমান করে কাউকে কিছু বলি নাই। তাহলে এখন কেন বললে? কারণ আজকে আমি সব সত্যিটা জানতে পেরেছি। কি সত্যি? আগে তার সাথে অভিমান করছি কারণ সে আমার অফিসের রিয়ার সাথে কথা বলতো, তার সাথে একসাথে রিক্সা করে বাসায় যেত। আমার থেকে রিয়ার সাথে সময় দিত বেশি, তাই রাসেলকে অফিসে অনেক খারাপ কথা বলেছি। আর সত্যিটা হলো সে আমাকে ভালোবাসে। আজকে আমি তার রুমে গিয়ে একটা ডায়েরি পেয়েছি ব্যাগে। ডায়েরিটায় সব আমাকে নিয়ে লেখা। হারামিটা আমাকে একবারও বলেনি আমাকে সে ভালোবাসে। জীবন, এখন তুমি কি বলবে? মামা, আমি হয়তো মিতুকে জোর করে বিয়ে করতে পারবো, কিন্তু কখনো সুখ পাবো না। একজন মানুষ তখন সুখী হবে যখন তার প্রিয় মানুষটাকে আপন করে পাবে। মামা, তুমি তাদের 4 হাত এক করে দাও, দেখবে মিতু অনেক সুখে থাকবে। রাসেল ছেলেটা অনেক ভালো। মামা, তুমি না করো না। ঠিক আছে জীবন, তুমি যা বলছো তাই হবে। রাসেল, তুমি এদিকে আসো। আমি দাঁড়িয়ে না থেকে স্টেজের উপরে গেলাম। তখন আঙ্কেল মিতুর আঙ্গুল থেকে আংটিটা খুলে আমার হাতে দিল। তারপর আমি আবার মিতুকে পরিয়ে দিলাম। মিতু আমাকে আংটিটা পরিয়ে দিল। সবকিছু শেষ করে আমি রুমে চলে আসলাম। শেষ পর্যন্ত আমার মনের মানুষকে কাছে পেলাম। হঠাৎ দরজায় কেউ টোকা দিল। আমি দরজা খোলার সাথে সাথে মিতু রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা বন্ধ করলি কেন? তুই আমাকে ভালোবাসিস সে কথাটা বললি না কেন?
কলেজে তোকে বলতে চেয়েছি, পরে চিন্তা করলাম তুই যদি বন্ধুত্ব নষ্ট করে ফেলিস। অফিসে বলতে চেয়েছি, কিন্তু পরে চিন্তা করলাম তুই যদি আমাকে অফিস থেকে বাহির করে দিস তাহলে পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে, তাই তোকে একতরফা ভালোবেসে গেছি। হঠাৎ মিতু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে তুই কান্না করছিস কেন? তুই আমাকে এত ভালোবাসিস? আমি তোকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কখনো ছেড়ে যাবে না তো? এ জীবন থাকতে কখনো তোকে ছেড়ে যাব না। হঠাৎ মিতু তার ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। আমাকে এমনভাবে কিস করছে, আমার ঠোঁট কামড়ে ধরে আছে, অনেকক্ষণ পর ছেড়ে দিল। এটা কি হলো? কেন, তোর কাছে ভালো লাগে নাই? তাহলে আবার দিব। না না, একবারে আমার ঠোঁট কেটে ফেলছিস, আবার দিলে আমার ঠোঁট খুঁজে পাওয়া যাবে না। আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধর না। আয়। তারপর মিতুকে জড়িয়ে ধরলাম। মিতু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, এমনভাবে ধরেছে ছেড়ে দিলে হারিয়ে ফেলবে আমাকে। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, বাবা মাকে কানাডা নিয়ে আসছে আঙ্কেল। কি ব্যাপার রাসেল, তুমি এত অস্থির হচ্ছ কেন ভিতরে যাওয়ার জন্য? কোথায় আমি অস্থির হচ্ছি? এবার বলো, আমার রুমের দরজায় দাঁড়িয়ে আছো কেন? এত কষ্ট করে তোমার বাসর সাজিয়েছি, পাওনা না দিলে তো যেতে দিব না। তা কত দিতে হবে? আমি এত কিছু চাই না, তুমি শুধু মৃত্যুকে সুখে রেখো, এটাই আমার বড় পাওয়া। ঠিক আছে, এবার কি আমি ঢুকতে পারি? হুম। তারপর আমি বাসর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। রুমে ঢুকে তো আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর করে সাজিয়েছে। খাটের উপর দেখি খাচ্ছুনি লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। কি এবার সূর্যে বাসর করে বউ জামাইয়ের পা ধরে সালাম করে, কিন্তু মিতু দেখি বসে আছে। আমি খাটের কাছে যেতেই মিতু আমাকে বলল, খবরদার, তুই আমার কাছে আসবি না। আমার অপরাধ? তুই এতক্ষণ কোথায় ছিলি? আমার রুমে একা একা ভালো লাগে, তুই জানিস না? আসলে জীবনে দরজায় দাঁড় করিয়ে রাখছে, তাই দেরি হয়ে গেল। ঠিক আছে, তুই জীবনের কাছে থাক, আমার কাছে আসলে মাথা ফাটিয়ে দিব। বললে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ছুটার জন্য ছটফট করছে, কিন্তু আমি তাকে ছাড়ি নাই। তারপর মিতুর ঘাড়ে কিস করতে লাগলাম। মিতুর লড়াছড়ি বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে মিতুর পুরো শরীরে কিস করতে লাগলাম। আমার টাচে মিতু কেঁপে ওঠে। আস্তে আস্তে নাভির ওপর থেকে কাপড় সরিয়ে পেটের মধ্যে কিস করতে লাগলাম। তারপর কি ইতিহাস আমি একটা কিছু বুঝি না। পাঠকরা এত লুচ্ছা কেন? তারা আরো ভিতরে যেতে চায়। ভিতরে যেতে হলে বিয়ে করে নেন। এখন আমরা অনেক সুখে আছি। আমি এখন মিতুর বাবার অফিস দেখাশোনা করি, আর রিয়ার বিয়ে হয়ে গেছে। জামাই বাহিরে থাকে, রিয়া তার জামাইদের সাথে থাকে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।